16 ডিসেম্বর আছে না, 16 ডিসেম্বর বাল দিবস। প্রিয় দর্শক, ওনাকে আমরা সবাই চিনি, অনেকেই চিনি, বাংলাদেশের বাইরে থেকে যারা প্রবাসী ভাইয়েরা আছে সবাই তাকে চেনেন। তো ওনার এই জুতা উঁচু করার বা এই যে বাল দিবস বলার সত্যটা জানতে হলে এই ভিডিওটি পুরো দেখার আগে আরেকটি ভিডিও দেখে আসতে হবে। তাহলে এর সত্য যে ইতিহাস, গতকালকে বাংলাদেশে যেটা ঘটে গিয়েছে 16 ডিসেম্বরে, এর মূল যে ইতিহাস রাঙিয়ে চাঙিয়ে যে মিথ্যা আমাদেরকে জানানো হয়েছে, যেটা আমাদেরকে বোঝানো হয়েছে বিভিন্ন বইপত্রে, স্বৈরাচারী শাসকরা লিখে দিয়ে গেছে, সেইভাবে কিন্তু আমরা জেনে আসছি, বুঝে আসছি আমাদের এই প্রজন্ম। তো ওনার কথা বোঝার আগে বা জানার আগে চিনতে হবে, আগে জানতে হবে এই মানুষটিকে, মেজর জলিলকে। তো চলুন আগে আমরা এই ফুটেজটা দেখব, তারপরে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কত কষ্টের কারণে বা কত মনোযন্ত্রণার কারণে সে স্যান্ডেল উঁচু করে এই কথাটা, এই বাচনভঙ্গিটা সে প্লে করেছে। তো আমি তাকে হেউ করতে চাই না, আসলে বিষয়টা আমাদের জানার প্রয়োজন আছে। আমরা জানতে চাই যে আসলে বাংলাদেশের ইতিহাসটা কি, রিয়েল সত্য কোনটা, সেটা আমিও জানতে চাই। তো চলুন আমরা আগে জলিল সাহেবের ফুটেজটা বা জলিল সাহেবকে, বাংলাদেশের একজন কে উনি, এটা আমরা জেনে আসি। ভারত এদেশে ইসলামকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে, যে কারণে মেজর জলিল হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ ও ভারতের চক্ষুশূল। যে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করলেন, সেই দেশের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মাত্র 2 সপ্তাহের মাঝে 9 নম্বর সেক্টরের অধিনায়ক সহ 16 জন বীর মুক্তিযোদ্ধাকে আটক করা হলো। কেন স্বাধীন দেশের প্রথম রাজবন্দী করা হলো একজন সেক্টর কমান্ডারকে? কেন এরকম অভিযোগ আনা হলো জলিলের বিরুদ্ধে? এ নিয়ে বলা যায়, বিজয়ের পর ভারতীয় বাহিনী পাকিস্তানে ফেলে যাওয়া অস্ত্র সব লুট করে নিয়ে যাচ্ছিল, কিন্তু জলিল এর জোরালো প্রতিবাদ করে। এর ফলেই ভারতীয় বাহিনী ক্ষুব্ধ হয়। তো মেজর জলিল আর কেউ নয়, তিনি 9 নম্বর সেক্টরের একজন কমান্ডার ছিল। কিন্তু কথা হচ্ছে এখানে যে যুদ্ধ বাংলাদেশ বনাম পাকিস্তান। তাহলে এই যে ছবিটা দেখলেন আপনারা, যে ছবিটা, এখানে বাংলাদেশের কোনো মানুষ নেই, ইন্ডিয়ান সৈন্য আছে এবং পাকিস্তানি সৈন্য আছে। তাহলে 16 ডিসেম্বরে কেমন স্বাধীন হয়েছে, কেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখানে একটা জিনিস কিন্তু প্রশ্ন থেকেই যায়। তো এটা আজকে সম্পূর্ণ বুঝতে পারবেন না, এই ভিডিও শেষ হলে বুঝতে পারবেন না। পর্যায়ক্রমে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে এবং কন্টিনিউ ভিডিওগুলো দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আসলে মূল সমস্যা কোথায়। তো আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমার মতো যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই স্বাধীনতা সম্পর্কে জানার জন্য হলেও ভিডিওটি দেখবেন। আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের সেই মূল ফুটেজে, যেটা মেজর জলিল নিজে হাতে লিপিবদ্ধ করে গেছে ইতিহাসের পাতায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা দ্বিতীয় সংস্করণ, মেজর জলিল। আমি কিছুক্ষণ আগে বললাম না যে 16 ডিসেম্বর বিজয় দিবস বলে জুতা দিয়ে পেটাবো, এটা কিন্তু আমি বলিনি, এটা এই মেজর জলিল বলে গিয়েছেন। কেমনে বলে গিয়েছেন? উনি ওনার ভাষায় বলেছেন, আমি আমার ভাষায় বললাম আর কি। তো 48 নম্বর পৃষ্ঠার একদম শেষ 5 নাম্বার লাইন থেকে পড়া শুরু করবেন। 16 ডিসেম্বর 1971 সনে ভারতীয় সেনাপতি জেনারেল অরোরার কাছে পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি যে আত্মসমর্পণ করেছেন, সেই ইতিহাস চিরযুগী অম্লান হয়ে থাকবে। বেতনভুক্তদের ইতিহাস লেখা হয় না, তারা ইতিহাস নয়, তারা ইতিহাসের খোরাক মাত্র। ঐতিহাসিক 16 ডিসেম্বর 1971 সন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক অবসানের দিন। আনুষ্ঠানিক কী দিন? অবসানের দিন, বিজয় দিন না, কিন্তু শেষ করতে দেন। হানাদার পাকিস্তানি বাহিনী ভারতের পূর্ব অঞ্চলীয় কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জগজিৎ সিং অরোরার কাছে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। যে যুদ্ধ বাঙালি সশস্ত্র গণবিস্ফোরণ ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শুরু হয়, তার শেষ হয় ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে হানাদার পাকিস্তানি বাহিনীর
অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে। হিসেব মিলছে না কেন? হিসেবের এই গরমিলের জন্য দায়ী কে বা কারা? যারা মুক্তিযুদ্ধ শুরু করেছিল, যুদ্ধ শেষে পরাজিত শত্রুপক্ষ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করলো না কেন? পাকিস্তান এবং ভারতের মধ্যে তো কোনো যুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল হানাদার পাকিস্তানি সেনাবাহিনী এবং মুক্তিকামী বাঙালি জনগণের মধ্যে। ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের হেতুটি দেখা দিল কেন? কোন উদ্দেশ্যে? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল উসমানীর কাছে পাকিস্তানের পরাজিত নিয়াজি আত্মসমর্পণ করলেন না কেন? আত্মসমর্পণের সময় কর্নেল উসমানী উপস্থিত ছিলেন না কেন? অনুপস্থিত ছিলেন কেন? আত্মসমর্পণের বেশ কয়েকদিন পর কর্নেল উসমানী ঢাকায় এলেন কেন? এ সময়কাল তিনি কোথায় ক্ষেপণ করেছেন? তিনি কি তাহলে সত্যিই কলকাতায় বন্দী ছিলেন? আজও বাংলাদেশের জনমনে নানান প্রশ্নের ভিড় জমেছে। এসব প্রশ্নের উত্তর দেশবাসী আওয়ামী লীগের কাছে থেকে প্রত্যাশা করেছে, কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব এবং ভারতে অবস্থানরত প্রবাসী আওয়ামী লীগ নেতৃত্ব এ সকল প্রশ্নের জবাব দেওয়ার আজ পর্যন্ত কোনো তাগিদই বোধ করেনি। তাছাড়া আত্মসমর্পণের পর এক সপ্তাহের পরে প্রবাসী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ফিরে এসে বিনা প্রশ্নে গদিতে বসেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন অনুপস্থিত ছিলেন সে সত্যটি উদ্ঘাটন করার জন্য আজ পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হলো না। অথচ মুক্তিযুদ্ধের এই অসহায় মহানায়ক কর্নেল ওসমানের কতই না প্রশংসা। কেন এই মিছিমিছি প্রশংসা? এর অন্তরালে কি রহস্য? রহস্য তো নিশ্চয়ই রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রকৃত পক্ষে 16 ডিসেম্বর, যাকে আমরা বিজয় দিবস হিসাবে অভিহিত করি, যাকে আমরা 16ই ডিসেম্বর বলে অভিহিত করি, সেই দিন থেকে বাঙালির মুক্তিযুদ্ধকে সরাসরি অস্বীকার করা হয়েছে। 16ই ডিসেম্বর যোদ্ধাদের বিজয় দিবস এর পরিবর্তে ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস হিসাবে ইতিহাসে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছে। এই ষড়যন্ত্রের পেছনে আসলে উদ্দেশ্য হচ্ছে বাঙালির স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা এবং পাক ভারত যুদ্ধে পূর্বাঞ্চলের রণাঙ্গনে ভারতীয় সেনাবাহিনীর বিজয় ঘোষণা করা। এ বিজয়ে বাংলাদেশের মুক্তিপিপাসু জনগণ ও মুক্তিযোদ্ধারা ছিল নীরব দর্শক। আওয়ামী লীগ নেতৃত্ব ছিল বিনয়ী তাবেদার এবং কর্নেল ওসমানী ছিলেন অসহায় বন্দী। এ যেন ছিল ভারতের বাংলাদেশ বিজয় এবং আওয়ামী লীগ সরকার এ নববিজিত ভারত ভূমির যোগ্য লিজ গ্রহণকারী সত্তা। সুতরাং যেমন সত্তা তেমনি তার শর্ত। আর যায় কোথায়? এ তো গেল 16ই ডিসেম্বরের সম্পর্কে কিছু কথা। অনুরূপভাবে 17ই ডিসেম্বর তারিখে খুলনায় সার্কিট হাউস ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ পর্ব অনুষ্ঠিত হয়। 9ম সেক্টরের অধিপতি হিসাবে আমি সেখানে উপস্থিত থাকলেও ভারতীয় সেনাবাহিনীর কর্তৃপক্ষ আমাকে একরকম জোর করেই পেছনের সারিতে ফেলে দেয়। বারবার প্রচেষ্টা চালানো সত্ত্বেও আমাকে সামনে আসতেই দেওয়া হলো না। আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল দালবীর সিংকে দিয়েই সেই আত্মসমর্পণের নেতৃত্ব বজায় রাখা হয়। অথচ দালবীর সিংয়ের অধীনস্থ সৈন্যরা যুদ্ধক্ষেত্রে সবসময় আমার বাহিনীর অনেক পেছনে অবস্থান করত। মুক্তিযোদ্ধাদের দীর্ঘ 9টি মাসের অসীম ত্যাগ, তিতিক্ষা আর আত্মাহুতির মধ্য দিয়ে রচিত বিজয় পর্ব এভাবে ভারতীয় শত্রু চক্র দ্বারা লুণ্ঠিত হয়ে যায়। সংগ্রামী লড়াকু বাঙালি জাতি প্রাণপণ যুদ্ধ করেও যেন বিজয়ী হতে পারল না, পারল কেবল অপরের করুণায় বিজয় বোধ দূর করে অনুভব করতে। বিজয়ের সরাসরি স্বাদ থেকে কেবল বাঙালি জাতি বঞ্চিত হলো না, বঞ্চিত হলো প্রকৃত স্বাধীনতা থেকেই। সুতরাং সেই বঞ্চনাকারীদের কবল থেকে বঞ্চিতদের ন্যায্য পাওনা আদায় করার লক্ষ্যে আরেকটি প্রকৃত মুক্তিযুদ্ধের প্রয়োজন কি এখনো রয়ে যায়নি? এবার শুরুতেই যেই জুতাটা দেখাইছি না, এই পৃষ্ঠা পড়ার পরে কে জুতা খাইতে চাস আর কে জুতা মারতে চাস এটা আমারে জানাইস। এই যে বইটা পড়লাম, এই বইটা একজন সেক্টর কমান্ডার, অনেক এই ভারতীয় চক্র এরা বলে থাকে যে 16ই ডিসেম্বর বাংলাদেশের সব সেক্টর কমান্ডাররা, মেজর জিয়া, তারপরে এই আপনার কর্নেল ওসমানী যিনি সর্বাধিনায়ক ছিলেন,
তারপর ওইদিকে তাজউদ্দিন ওরা থাকলেও বুঝতাম ওরা আমাদের দেশের লোক। সবাই নাকি আসতে পারেনি, অনেক দূরে দূরে ছিল। মেজর জলিল লিখে গিয়েছেন যে 17 তারিখ এই 16 ডিসেম্বর ঢাকাতে যেটা রেসকোর্স ময়দানে হয়, 17 তারিখ খুলনা নবম এই সেক্টর, যেটা সবচাইতে বৃহৎ সেক্টর 1971 সালের, ওই সেক্টরের অধিনায়ক ছিল মেজর জলিল। তিনি ওখানে ছিলেন। তো ওই অধিনায়ক হিসেবে ওইখানে তার নেতৃত্ব দেওয়ার কথা না, তার পেছনের সারিতে ধাক্কায় ফেলাই দিয়েছে। তো বন্ধুরা, বইটা হচ্ছে মেজর জলিলের নিজের হাতে লেখা। সে অনেক কষ্টে, অনেক ক্ষোভে মারা যাওয়ার আগে বই অনেকগুলো লিখেছে, কিন্তু এই বইটায় তার এই 16 ডিসেম্বরের মূল প্রমাণ। এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা, এটাই হচ্ছে আমাদের বিজয়। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর কেন শেয়ার করবেন না, কারণ বিষয়টা সবারই জানা দরকার। আমরা এখনও অনেকেই আছি, এই প্রজন্ম এই বিষয়টা জানি না, এবং আমাদেরকে জানতে হবে সত্য কোথায়। তো সত্য উন্মোচনের জন্যই আমরা চলে এসেছি স্টেপ বাই স্টেপ। আবারও ভিডিও নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের শুভকামনা রইল।